হ্যালো বন্ধুরা, আজকেও ভিডিওটা আনতে একটু দেরি হলো, তার জন্য আমি দুঃখিত। আর কিছু করারও থাকে না জেনারেলি। তো আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি মার্কেট এখন ডাউন, প্রত্যেকটা স্টক ডাউন, আমাদের শেয়ার মার্কেট মানে ইন্ডিয়ারও ডাউন। তো আমি মনে করি ইন্ডিয়াতে অনেক বেটার পজিশানে আছে, যেমন নিফটি ব্যাংক -0.41 এখানে ক্লোজিং দিয়েছে, বা নিফটি দিয়েছে 1.17, সেখানে কোনো কোনো ইন্ডেক্স -2%, 2.3% পর্যন্ত পড়েছে। আমি টেলিগ্রামে একটা পোস্ট করেছি, তো সেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন ইন্ডেক্স কীভাবে কিন্তু ডাউন হয়েছে। টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো এই ধরনের ডাউন মার্কেটে আমাদেরকে কি করতে হবে, ভালো স্টক খুঁজে বের করতে হবে, সেগুলোকে অ্যানালাইজ করতে হবে এবং নিজের অ্যানালাইসিস এবং কনফিডেন্স অনুযায়ী, কনভিকশান অনুযায়ী স্টকগুলোকে কিনতে হবে। তো এখানে এরকমই একটা স্টকের ব্যাপারে কথা বলবো, যে স্টকটা আমার কাছে অলরেডি আছে, নিশ্চয়ই আছে, কারণ না হলে আমি আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারে ভিডিও পাবলিশ করব না। তো তার মানে আমার কাছে আছে, কিন্তু খুব সামান্য পরিমাণে আছে। তো এই ভিডিওটাতে আমি দেখব যে স্টকটা কি, প্রথম অর্ধেকটাতে আমরা দেখব যে স্টকটা কি, কীভাবে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কীভাবে এফআইআই আরও বেশি কিনেছে এবং ডিআইআইও আরও বেশি কিনেছে। তবে যেটা হচ্ছে হাইলাইট এই মানে ভিডিওটার মেন, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কিন্তু জিরোতে চলে এসছে, আর পাবলিক হোল্ডিং কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তো প্রথমে আমরা স্টক দেখব, এই হোল্ডিংয়ের চেঞ্জগুলো আমরা ডিসকাস করব, কিন্তু সেকেন্ড পার্টটা হবে ভিডিওর সবথেকে ইম্পর্ট্যান্ট। সেখানে আমরা কি দেখব, যে প্রোমোটার হোল্ডিং যে জিরো হলো, সেটা আমাদের ক্ষেত্রে খুব ভালো হলো নাকি খারাপ হলো, এবং প্রোমোটার হোল্ডিং কেনই বা কমলো, আর প্রোমোটার হোল্ডিং কমার জন্যই অ্যাকচুয়ালি পাবলিক হোল্ডিং এতটা বেশি বেড়েছে, না হলে সেটা সম্ভব ছিল না। তো কীভাবে এই প্রোমোটার হোল্ডিং যে কমলো, এটাকে কীভাবে অ্যানালাইজ করা যায়, বা কীভাবে সেটা নিয়ে সেটার মানে কীভাবে স্টকটার উপরে কোনো এফেক্ট আসতে পারে কিনা, সেগুলো কিন্তু আমরা একটু আলোচনা করে নেব। সেটা হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে স্টকটাতেই যেতে চাইছি। তো সেজন্য আমি একটা খুলে নেব এখানে স্টক স্ক্রিনার, চলে এলাম। ঠিক আছে, তো স্ক্রিনারে গিয়ে আমি স্টকটাকে সার্চ করব। ওকে, তো দেখতে পাচ্ছি এই স্টকটা কিন্তু পি হচ্ছে 6.88, ঠিক আছে। বুক ভ্যালু 28 টাকা, এটা হচ্ছে 44 কারেন্ট প্রাইস, সেটা মানে বুক ভ্যালু দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা 2-এর অনেক কম। আরওসি, আরওই এগুলো দেখার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আরওসিটা দেখতে পাচ্ছি যে সবার থেকে এখানে বেশি, এবং কারেন্ট মার্কেট ক্যাপ সেটা হচ্ছে সবার থেকে কম। যদিও এই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এটাকে এখানে ইনক্লুড করা উচিত নয়, কিন্তু কেন উচিত সেটাও একটা কারণ আছে, সেটাও আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো সর্বপ্রথম যেটা দেখে নেব সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। ঠিক আছে, তো প্রোমোটার হোল্ডিং আমি দেখতে পাচ্ছি যে 83%, খুব বেশি, তাই না? 73, হঠাৎ করে 73 থেকে এটা চলে এসছে 0.0%। এবং এফআইআই, যেটা আমি অলরেডি থাম্বনেলে দেখিয়েছি, সেটা হচ্ছে প্রায় 21% বেড়ে গিয়েছে, এবং ডিআইআই সেটা কিন্তু বেড়ে গিয়েছে 5%। ঠিক আছে, পাবলিক হোল্ডিংটা 20 থেকে কিন্তু হয়ে গেছে 67 বা 68% বলা চলে। ঠিক আছে, তো এটা আমাদের ক্ষেত্রে কতটা খারাপ বা ভালো, সেটাই হচ্ছে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, তো প্রথম আমার যেটা একটা যদি সিম্পল আমি বক্তব্য রাখতে চাই এই ব্যাপারে, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং এটা কমেছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি যেতে চাই অন্যান্য ব্যাঙ্কে, যেমন আমি যদি যেতে চাই আইসিআইসিআই ব্যাঙ্ক, ঠিক আছে, বা এইচডিএফসি ব্যাঙ্ক, আমি যদি আইসিআইসিআই ব্যাঙ্কটা আমি খুলে রেখেছি, তো আইসিআইসিআই ব্যাঙ্কে আমি দেখাবো যে এখানে এফআইআই হোল্ডিং আইসিআইসিআই ব্যাঙ্কে কত, 45, 44, ফাইন। কিন্তু প্রোমোটার হোল্ডিংটা কোথায়? প্রোমোটার হোল্ডিং বলে কিছু নেই। তার কারণ হচ্ছে এই 2021 সালের আগে থেকেই এই স্টকে মানে আইসিআইসিআই ব্যাঙ্কের কোনো প্রোমোটার হোল্ডিং নেই, প্রোমোটার হোল্ডিং জিরোই ছিল। ঠিক আছে, আরেকটা বড় ব্যাঙ্ক আমি দেখে নিচ্ছি, এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক দেখতে পাচ্ছি, আমরা আবার প্রোমোটার হোল্ডিংটা দেখে নেব। প্রোমোটার এখানে ছিল 25.52, তারপরে কিন্তু 0 হয়ে আসছে। ঠিক আছে, তাহলে কি এইচডিএফসি ব্যাঙ্ক সেফ নয়? হ্যাঁ, আমি মানছি এইচডিএফসি ব্যাঙ্ক রিসেন্ট টাইমসে খুব ভালো রিটার্ন দিতে পারেনি, কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক সেফ ব্যাঙ্ক নয় সেটা বলা সম্পূর্ণ ভুল হবে, কিন্তু তার প্রোমোটার হোল্ডিং 0। ঠিক আছে, এবার আমরা যদি জানতে চাই যে হ্যাঁ এগুলোতে তো এফআইআই বা ডিআই এর হোল্ডিংটা অনেক বেশি, তাহলে কিন্তু উজ্জ্বল ফাইন্যান্স স্মল ফাইন্যান্সের ক্ষেত্রে সেটা কম। ঠিক আছে, সেটা একটা খারাপ দিক হতে পারে। এখন একটাই কথা বলার, যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটা ছোট ব্যাঙ্ক, এবং এটা অলরেডি 24.68% এফআইআইকে অ্যাট্রাক্ট করে নিয়েছে, 7% ডিআইআইকে।
এবং এই যে পাবলিক হোল্ডিং, আমার যেটা ধারণা, আমার যেটা অ্যানালাইসিস, সেই পাবলিক হোল্ডিং কিন্তু ধীরে 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 কমতে কমতে ওই যে পাবলিক হোল্ডিং সেটা কিন্তু এই এফআইআই এবং ডিআইয়ের পকেটে চলে যাবে, সেটা আমার ধারণা। এটা যেহেতু ইনিশিয়ালি জাস্ট এই কোয়ার্টারেই হলো, হ্যাঁ, সেজন্য কিন্তু এখনও পর্যন্ত স্টকটা বাইরে আছে এবং এটা অতটা অ্যাগ্রেসিভলি মানুষ কেনেনি, বাট এফআইআই ডিআইআর কেনেনি। তার কারণ হচ্ছে এটা একটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ঠিক আছে। তো এই প্রোমোটার যে হোল্ডিং জিরো, সেটা আমরা চেঞ্জটা দেখতে পেলাম এবং এফআইআই ডিআইয়েরও চেঞ্জটা দেখতে পেলাম। এখন প্রোমোটার হোল্ডিং জিরোর কারণ কী? তো প্রোমোটার হোল্ডিং জিরোর কারণটা হচ্ছে আমাদের ক্ষেত্রে খুব পজিটিভ। তার কারণ আগে যেটা এই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, তার একটা হোল্ডিং কোম্পানি ছিল, সেটা হচ্ছে উজ্জীবন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ঠিক আছে। সেই হোল্ডিং কোম্পানি কিন্তু রিভার্স মার্জার হয়ে গিয়ে মানে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সঙ্গে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। সেটাকে রিভার্স মার্জিং বলে, মানে হোল্ডিং কোম্পানি এসে ব্যাংকের মধ্যে ঢুকে গেছে। ফর এক্সাম্পল, আমরা যদি এইচডিএফসি ব্যাংকের উদাহরণটা নিই, এইচডিএফসি ব্যাংকে কী হয়েছিল 1 বছর আগে, সেটা হচ্ছে এইচডিএফসি বলে আগে একটা স্টক ছিল। এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক, এই দুটো স্টক কিন্তু আলাদা ছিল। সেখানে এইচডিএফসি এসে এইচডিএফসি ব্যাংকের মধ্যে ঢুকে গিয়ে সেটা মার্জ হয়ে গেছে। সুতরাং সেখান থেকে কিন্তু এই হোল্ডিংটা জিরো চলে আসছে। ঠিক একইভাবে উজ্জীবন ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা, সেটা কিন্তু এসে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ভেতরে ঢুকে গেছে এবং সে কারণেই প্রোমোটার হোল্ডিং জিরোতে চলে এসছে। এখন এটা করার দরকার কী ছিল আমরা যদি জিজ্ঞেস করি, তো এটা করার দরকার ছিল, তার কারণ হচ্ছে আরবিআই রুল যেটা, সেটা বলে যে প্রোমোটার হোল্ডিংকে এই স্মল ফাইন্যান্স ব্যাংক মানে এসএফবি, যেগুলো স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের কিন্তু শেয়ার হোল্ডিং কমিয়ে আনতে হবে। মানে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই আরবিআই এরকম কিছু ইনস্ট্রাকশন দেবে না স্মল ফাইন্যান্স ব্যাংক কোম্পানিগুলোকে, যাতে করে ব্যাংকের খারাপ হয় এবং ব্যাংকের ইনভেস্টারদের খারাপ হয়, মানে আমরা, তাই না। সুতরাং এর অর্থটা কি, স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রোমোটার যত কম হবে, তত ওই যে গুটি কয়েক প্রোমোটারের হাতে যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা কিন্তু নষ্ট হবে। ফর এক্সাম্পল, আমার হাতে একটা স্মল ফাইন্যান্স মানে ব্যাংকের পাওয়ার আছে। আমি কি করব, আমি পরিচিত লোককে লোন দেওয়া, এগুলো কিন্তু হিস্ট্রিতে হয়েছে। এগুলো হিস্ট্রিতে হয়নি এরকম নয়, ব্যাংকরাপ্ট হয়েছে, ঠিক আছে। তো আমারই সব কিছু, আমিই প্রোমোটার, আমিই সব কিছু করবো, আমার হাতেই সব কিছুর কন্ট্রোল, সেটা কিন্তু ব্যাংকের জন্য বাজে অনেক সময়। আমার যদি মানে ভালো মেন্টালিটি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনেক সময় বাজে মেন্টালিটির জন্য ব্যাংক শিকার হয় এবং ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে যায়, ঠিক আছে। আমি যদি চাই সেটাকে ভালো বানাতে পারি, আমি যদি চাই সেটাকে খারাপ বানাতে পারি। এবার যেহেতু আমার হাতে পুরো কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আমি ইউজ করব। যদি আমার হাতে কন্ট্রোলটা না থাকে, ফর এক্সাম্পল আমার হাত থেকে বেরিয়ে যদি সেটা বিভিন্ন ইনস্টিটিউশনের হাতে চলে আসে, যেমন এফআইআই ডিআইআই, বিভিন্ন মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ঠিক আছে, সেগুলো যদি হাতে চলে আসে, তাহলে কিন্তু আমার একার যে কর্তৃত্ব ফলানো, সেটা কিন্তু আর সম্ভব হবে না। এবং এতগুলো ইনস্টিটিউশন যারা ইনভেস্ট করে রেখেছে, তাদের প্রত্যেকে বললে তবেই কিন্তু কোনো ডিসিশান নেওয়া সম্ভব হবে। না হলে যদি আমারই শুধু হয়, আমি যদি শুধু প্রমোটার হই, তাহলে আমি আমার পরিচিত লোকদের লোন দিয়ে দেবো। সেখান থেকে ব্যাকএন্ড থেকে আমি আমার কাছে টাকা বেশিরভাগ পার্সেন্ট চলে আসবে, তাদেরকে কিছুটা টাকা দিয়ে দেবো, তারপরে বলবো যে ব্যাংকরাপ্ট, কোনো টাকা নেই ব্যাংকের কাছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, বাট এই জিনিসটা কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটেও হয়েছে, ঠিক আছে। তো কোন ব্যাংক সেটা আমি নাম নিচ্ছি না। এবার যেটা দেখতে চাই সেটা হচ্ছে, আমরা যেটা বুঝলাম যে প্রোমোটার হোল্ডিং কম থাকা বা জিরো থাকা কিন্তু কোনো প্রবলেম নয়। আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংকেরও প্রোমোটার হোল্ডিং জিরো। তাহলে এই প্রোমোটার হোল্ডিং জিরো হলে তাহলে কীভাবে চলছে ব্যাংকটা? হ্যাঁ, প্রোমোটার যারা ছিল তারা কিন্তু ব্যাংকের একটা পার্ট হয়ে বা একটা অ্যাডমিনে থাকবে, কিন্তু তার মানে এটা নয় যে তারাই সব কিছু ডিসিশান নেবে, সেটা সম্ভব হচ্ছে না। এগুলোকে বলে ইনস্টিটিউশনাল মানে রান বিজনেস, ঠিক আছে। ইনস্টিটিউশন, এফআইডিআই বা এ ধরনের অন্যান্যরা, তারাই কিন্তু ব্যাংকটাকে চালাচ্ছে। হ্যাঁ, সেখানে কিন্তু অ্যাডমিনে কিন্তু অনেক আগের যারা প্রোমোটার তারা কিন্তু আছে, কিন্তু তারা সেটাকে পুরোপুরি হ্যান্ডেল করতে এখন আর পারবে না। সুতরাং বোঝা গেল যে প্রোমোটার হোল্ডিং জিরো হওয়াতে বা এই যে আরবিআই তার উপরে যে রেস্ট্রিকশান, সেটা কিন্তু আমাদের জন্য ভালো, ঠিক আছে। এবার আমি যদি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের একটু টেকনিক্যাল তো দেখবই, একটু যদি ফান্ডামেন্টাল দেখে নিতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো নেট প্রফিট অ্যান্ড লস না দেখে আমি জাস্ট কোয়ার্টারলি রেজাল্টটা দেখছি। তো কোয়ার্টারলি রেজাল্টে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস যেটা 233 ছিল জুন 2021-এ, সেটা কিন্তু বেড়ে হয়ে গেছে 330 বা 301। আগের রেজাল্ট একটু বাজে ছিল আগের কোয়ার্টারে, ঠিক আছে, কিন্তু যেটা কোনোভাবে কোথাও নেগেটিভ নয়, ঠিক আছে। এবং আমরা যদি এনপিএটা দেখি, নেট এনপিএ যেটা 2.68% ছিল, মানে নন পারফর্মিং অ্যাসেট, সেটা কিন্তু হয়ে দাঁড়িয়েছিল 09, 06, 04। এটা ভালো পারফর্ম করেছিল, কিন্তু এখানে এসে একটু বেড়েছে। এটা কিন্তু বেশ কয়েকটা আমি দেখেছি যে ব্যাংকের ক্ষেত্রে বেড়েছে।
এখানে যদি আপনি প্রো কনস দেখতে চান তাহলে কনস হ্যাজ লো ইন্টারেস্ট কভারেজ রেশিও, নাথিং ইম্পর্টেন্ট। এখানে গুড ডিভিডেন্ড, অবশ্যই ডিভিডেন্ড ভালো দেয়, এবং কোম্পানি এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, ফাইন, এটা তেমন কাজের না। এটা যেমন 45% CAGR প্রফিট গ্রোথের ক্ষেত্রে, এই সবগুলো জিনিসগুলো কিন্তু ভালোই। এবার আমি স্টক প্রাইসটা দেখে নেব, এবং তার জন্য আমি যেভাবে এলাম এখানে আমি একটা অন্য উইন্ডোতে খুলে নিচ্ছি। এখানে দেবো ঊর্জিবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে প্রাইসটা কোথায়, ঠিক আছে, প্রাইসটা অনেকটাই নিচে। আর এখানে একটা ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন সম্ভবত তৈরি হচ্ছে, যেটা আমি ঠিক মানে প্রেডিক্ট করা ঠিক না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা চার্ট প্যাটার্ন এখানে আসছে। সেটা হচ্ছে এখান থেকে একটা বড় কাপ তৈরি হচ্ছে, এবং সেটা হয়ে গেছে এখানে এসে কমপ্লিট। তারপরে হয়তো হ্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা হয়তো এখানে গিয়ে একটা হ্যান্ডেল তৈরি করবে। সেটা কত টাইম লাগবে সেটা কিন্তু বলা কারোর ক্ষেত্রে সম্ভব নয়। যদি কারোর ক্ষেত্রে সম্ভব হয়, দে আর লেজেন্ড, আই এম নট। সো এখানে কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল হয়তো তৈরি হচ্ছে, এবং 60 আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকেই এখানে পড়া শুরু হয়েছিল, আবার 60তে গিয়েই একটা রেজিস্ট্যান্স ফিল করেছে। এবার 60 থেকে গিয়ে আবার যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটা পার হয়ে যাবে, এবং তারপরে হয়তো স্টকটাকে ধরা মুশকিল হবে, ঠিক আছে। আপনাদের মনে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আমার এই ব্যাংকে কোনো আছে কিনা ইনভেস্টমেন্ট। খুবই সামান্য ইনভেস্টমেন্ট আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখুন যে 140খানা কোয়ান্টিটি আছে মাত্র, কিন্তু ওই যে বললাম এখানে আমি আরও কিন্তু এই মানে স্টকটাকে লোড করব। আমি এখনও লোড করা শুরু করিনি, জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি 140 স্টক কিন্তু রেখে দিয়েছি আমার কাছে। এবার এটা লোড করা শুরু করব, এবং আমি কিন্তু আজকে বা কালকের জন্য নয়, বা কালকে যদি একটু পড়েও যায় সেখানে কিন্তু আমি ঘাবড়াবো না, তার কারণ আমি এটা লং টার্মের জন্য নিচ্ছি, এবং লং টার্মে আশা করি এটা ভালো প্রফিট দিতে পারবে, ঠিক আছে। তো এটাই আমি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের একটা ভিডিও বানাতে চাইছিলাম, যেহেতু এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গায়ও আছে চার্ট প্যাটার্ন অনুযায়ী। তো এখানে আমি যদি কোনো কমেন্টস থাকে আমি সেখানে কমেন্টস দেখে নেবো। আই হ্যাভ নট রেসপন্ডেড। থ্যাঙ্কস অ্যাপেক্স সম্পর্কে আমার অ্যান্সার পেলাম, ওকে, থ্যাংক ইউ বন্ধু। Poor audio quality, please try to improve. Tell me what is poor about this audio quality, whether this volume is less or the audio is noisy. You have to be very specific here anyway, okay. অ্যাকচুয়ালি আমি আমার চ্যানেল মানে আমার ডিভাইসগুলোতে দেখলাম, মোবাইলে বা ল্যাপটপে গিয়ে আমি কিন্তু অডিওতে সেরকম কিছু প্রবলেম দেখতে পাচ্ছি না, যে খুব নয়েজি বা শোনা যাচ্ছে না বা খুব কম ভলিউম। আমার ডিভাইসগুলোতে কিন্তু ঠিকঠাকই শোনা যাচ্ছে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি সেভাবে মানে কিছু প্রবলেম হচ্ছে রিয়েলি, তাহলে কিন্তু সেটা আমাকে চেঞ্জ করতে হবে, সেটাই স্বাভাবিক, সেখানে আর অন্য কোনো কথা বলার নেই। তো বাস এটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।